হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি কেমিক্যাল বন্ডিং ইনঅর্গানিক পার্ট। আজকে যে টপিকটা আলোচনা করব তা হলো সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি। আমরা সলভেশন এনার্জি এবং হাইড্রেশন এনার্জি নিয়ে আলোচনা করব। তার ফার্স্ট আমরা যেটা আলোচনা করব হচ্ছে হাইড্রেশন এনার্জি বা সলভেশন এনার্জি। সলভেশন এনার্জি, সলভেশন এনার্জি। তো এই সলভেশন এনার্জি বলতে কী বোঝায়? তো সলভেশন এনার্জির সাহায্যে আমরা জানবো যে আয়নিক কম্পাউন্ডগুলো কেন পোলার সলভেন্টে দ্রবীভূত হয়ে যায়, এবং এটাও জানবো যে আয়নিক কম্পাউন্ডগুলো কেন নন পোলার সলভেন্টে দ্রবীভূত হবে না। ধরে নাও একটা আয়নিক কম্পাউন্ড, ধরে নাও সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে পোলার সলভেন্ট দ্যাট ইজ ওয়াটারের মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াটার জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে রাখা হয়েছে। রাখলে দেখবো সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তো কেন জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইডের মতো এইরকম আয়নিক কম্পাউন্ডগুলো জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে কেন, তার কারণটা আমরা সলভেশন এনার্জি দিয়ে ব্যাখ্যা করব। তাহলে প্রথম জানতে হবে যে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল কীভাবে থাকে। সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল থাকে সোডিয়াম প্লাস সিএল মাইনাস, সোডিয়াম প্লাস সিএল মাইনাস, এইভাবে থাকবে। আবার এখানে সিএল মাইনাস, সোডিয়াম প্লাস, সিএল মাইনাস, সোডিয়াম প্লাস, সিএল মাইনাস আছে নিচে সোডিয়াম প্লাস, সিএল মাইনাস, সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস। অর্থাৎ ক্যাটন এবং অ্যাননগুলি পরস্পর এই রকমভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে, যাতে করে একটা ক্যাটনের সঙ্গে একটা অ্যাননের স্থির তড়িৎ আকর্ষণ বলটা কাজ করে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তাহলে এইভাবে প্রত্যেকটা আয়নীয় ক্রিস্টাল এইভাবে থাকবে। এবার এই আয়নীয় ক্রিস্টালকে আমরা জলের মধ্যে দ্রবীভূত করা হয়েছে। তো জল কি? জল হচ্ছে ওয়াটার মলিকুল, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড থাকে, সেটা বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে যেহেতু কোভ্যালেন্ট বন্ড রয়েছে, অক্সিজেন ক্যারি করছে নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন ক্যারি করছে পজিটিভ চার্জ। কেন না? কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন তুলনায়। যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন তুলনায়, তাহলে অক্সিজেন কি করবে? এই বন্ড থেকে ইলেকট্রন টানবে। টানলে অক্সিজেনটা কিছুটা নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন কিছুটা পজিটিভ চার্জ। এখানেও আমরা দেখব এইটা পজিটিভ এবং এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ টু নেগেটিভ পার্ট হয়ে যাবে, মানে টু নেগেটিভ পার্ট এরকম থাকবে। তো জলের মধ্যে আমরা এই ক্রিস্টালকে দিয়েছি, তখন দিলে কী হবে? এই যে সোডিয়াম প্লাস রয়েছে, সোডিয়াম প্লাস এই ওয়াটার মলিকুল, এখানে যে নেগেটিভ পার্টটা রয়েছে, এই নেগেটিভ পার্ট দিয়ে ক্রিস্টাল থেকে সোডিয়াম প্লাসকে টানবে। কারণ কি? এই নেগেটিভ পার্ট পোলার মলিকুল, পোলার মলিকুলের সঙ্গে এই আয়নের একটা ইন্টারাকশন কাজ করবে, অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। কাজ করলে কি হবে না, অক্সিজেন নেগেটিভ চার্জ দিয়ে এই ক্রিস্টাল থেকে সোডিয়াম প্লাসকে টেনে বের করার চেষ্টা করবে। যদি ও মাইনাস সোডিয়াম প্লাস এই ক্রিস্টাল থেকে বের করতে পারে, তখন কি হবে? তখন দেখব যে সোডিয়াম প্লাস যদি ক্রিস্টাল থেকে বেরিয়ে যায়, তখন এই ওয়াটার মলিকুলগুলো সোডিয়াম প্লাস আয়নকে চারপাশে ঘিরে ধরবে। এই ওয়াটার মলিকুলগুলো সোডিয়াম প্লাস আয়নকে চারপাশে ঘিরে ধরবে। ঘিরে ধরলে আমরা দেখব যে সোডিয়াম প্লাস ওই ওয়াটারে মলিকুলের মধ্যে থেকে যায়। এইভাবে ওয়াটার মলিকুলগুলো সোডিয়াম প্লাসকে চারপাশে ঘিরে ধরবে। ঘিরে ধরলে আমরা দেখব যে সোডিয়াম প্লাস আয়নটা ওয়াটার মলিকুল চারপাশে ঘিরে ধরছে। ঘিরে ধরলে দেখব এটাকে বলা হয় সলভেশন। যখন এরকম ঘটনা ঘটছে তখন এটা বলবো সলভেশন। সলভেশন হয়ে যায়, অর্থাৎ সলভেন্ট মলিকুলগুলো ক্যাটয়নকে সলভেট করে ফেলে। আর যখনই সলভেশন ঘটছে তখন এখান থেকে কিছু পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে। তা কেন রিলিজ হবে না, আয়ন রয়েছে এবং পোলার মলিকুল রয়েছে। যখন আয়ন এবং পোলার মলিকুল পরস্পর কাছে আসবে, এর ফলে কী হয়? কিছু পরিমাণ শক্তি রিলিজ হয়। তাহলে এখান থেকে যে পরিমাণ শক্তি রিলিজ হবে সেই এনার্জিকে বলা হয় সলভেশন এনার্জি। তাহলে এখান থেকে যে পরিমাণ শক্তি রিলিজ হবে, এই শক্তিকে বলবো আমরা সলভেশন এনার্জি। সলভেশন এনার্জি। এবার এই সলভেন্টটা যদি ওয়াটার ব্যবহার করা হয়, তাহলে এটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। সলভেশন এনার্জিকে আমরা হাইড্রেশন এনার্জি বলতে পারবো যখন সলভেন্টটা ওয়াটার ব্যবহার করা হবে। আবার একই রকমভাবে এই যে সিএল মাইনাস রয়েছে, সিএল মাইনাসকে টেনে বের করবে
ওয়াটারে H প্লাস। যে ওয়াটার মলিকুল রয়েছে এই ওয়াটারে H প্লাসটা টেনে বের করবে। যদি H প্লাস পজিটিভ চার্জ এবং ক্রিস্টালের মধ্যে Cl মাইনাস রয়েছে আয়ন, যদি এই ক্রিস্টাল থেকে বের করতে পারে তাহলে Cl মাইনাসকে কিন্তু সলভেট করে ফেলবে। কিভাবে করবে? এই যে Cl মাইনাস রয়েছে, Cl মাইনাস কী করবে না এই ওয়াটার মলিকুল চারদিকে ঘিরে ধরবে। পজিটিভ, এখানে ওয়াটার মলিকুল, এইখানটায় পজিটিভ হয়ে গেল, আবার ওয়াটার, এখানটায় পজিটিভ হয়ে গেল, এখানে ওয়াটার রয়েছে, এটা পজিটিভ। তাহলে এইভাবে ওয়াটার মলিকুলগুলো Cl মাইনাসকে ঘিরে ফেলে। এই যখন ঘিরে ফেলছে এটাকে আমরা বলবো সলভেশন। Cl মাইনাস রয়েছে, চারপাশে ওয়াটার মলিকুল ঘিরে ফেলেছে, তাহলে এটাকে বলবো আমরা সলভেশন বা হাইড্রেশন বলা হয়, যেহেতু জল আছে। আর এখান থেকে যে শক্তি রিলিজ হচ্ছে সেটাকে বলা হয় সলভেশন এনার্জি। যত বেশি সংখ্যক সলভেন্ট মলিকুল ওই ক্যাটন বা অ্যাননের চারপাশে থাকবে তত বেশি পরিমাণ শক্তি রিলিজ হবে। তার মানে সলভেশন এনার্জি বেশি, অর্থাৎ যত বেশি সলভেন্ট মলিকুল ক্যাটন ও অ্যাননের চারপাশে থাকবে তত বেশি কিন্তু সলভেন্ট বা সলভেশন এনার্জি বেশি হবে বা হাইড্রেশন এনার্জি বেশি হবে। তাহলে এখানে হাইড্রেশন এনার্জি বেশি হলে আমরা দেখব যে এই ক্রিস্টাল থেকে প্লাস এবং মাইনাস অর্থাৎ ক্যাটন এবং অ্যাননকে টেনে বের করতে পারবে এবং সলভেন্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে সলভেশন এনার্জি বৃদ্ধি পাবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম যে সলভেশন এনার্জি মানটা যদি বেশি হয় তাহলে যে কোনো ক্রিস্টাল থেকে আয়নকে কিন্তু বের করে দিতে পারে। কিন্তু এটাও ভাবতে হবে যে এই যখন ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টালে ক্যাটন এবং অ্যানের মধ্যে ল্যাটিস এনার্জি রয়েছে। তাহলে ল্যাটিস এনার্জি যদি উইক হয়ে যায় তখন কিন্তু সলভেন্ট মলিকুলগুলো ওই ক্যাটন বা অ্যাননকে ওই ক্রিস্টাল থেকে টেনে বের করে সলভেট করতে পারবে, তার আগে বের করতে পারবে না। তাহলে ল্যাটিস এনার্জি উইক হওয়া দরকার। যদি উইক হয় তাহলে ওই ক্রিস্টাল থেকে ক্যাটন বা অ্যাননকে বের করতে পারবে। তা যদি আমরা দেখব যে আয়নিক ক্রিস্টালে ল্যাটিস এনার্জি দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়, তখন কিন্তু ক্রিস্টাল থেকে ক্যাটন বা অ্যাননগুলিকে সহজে সলভেট করা যায়। তখন আমরা দেখব ক্রিস্টাল থেকে ক্যাটন ও অ্যাননকে সহজে সলভেশন করা যায়। আর সলভেশন যত বেশি হবে তত বেশি এনার্জি রিলিজ হবে। তাহলে অর্থাৎ সলভেশন এনার্জি বৃদ্ধি পাবে। কেমন? তাহলে আয়নিক কম্পাউন্ড থেকে যদি ল্যাটিস এনার্জি দুর্বল হয়ে পড়বে তখন কিন্তু সলভেশন এনার্জি বৃদ্ধি পাবে। তাহলে কোনো আয়ন জলের মধ্যে দ্রবীভূত হবে কিনা তার একটাই শর্ত, ল্যাটিস এনার্জি কম হতে হবে আর সলভেশন এনার্জি বেশি হতে হবে, তবেই কিন্তু কোনো আয়নিক কম্পাউন্ড জলের মধ্যে দ্রবীভূত হবে। তাহলে ওয়াটার সলিবল অর্থাৎ জলের দাব্র হওয়ার শর্ত একটাই যে ল্যাটিস এনার্জি উইক হতে হবে, দুর্বল, আর সলভেশন এনার্জি বেশি হবে, তবেই কিন্তু ওয়াটার সলিবল হবে। তো ফার্স্ট পয়েন্টে আসুন, ল্যাটিস এনার্জি কী করে দুর্বল হবে। যদি ডিফারেন্ট সাইজ থাকে ক্যাটন এবং অ্যাননের মধ্যে, যদি বিগ ডিফারেন্স হয়, মানে ক্যাটনের সাইজ বড় অ্যানোর সাইজটা ছোট বা অ্যানোর সাইজটা বড় ক্যাটনের সাইজ ছোট, তখন কিন্তু ল্যাটিস এনার্জি দুর্বল হয়। তাহলে ডিফারেন্ট সাইজ থাকবে, অর্থাৎ ক্যাটন অ্যানোর মধ্যে
অনেক ডিফারেন্ট সাইজ থাকবে, তখন কিন্তু ল্যাটিস এনার্জি দুর্বল হবে। যেমন ধরো লিথিয়াম নিয়েছি আর কার্বনেট, তাহলে দেখো লিথিয়ামের সাইজ ছোট, কার্বনেট সাইজটা লার্জ, রাইট? তাহলে এখানে দেখো লিথিয়ামের সাইজটা ছোট, লিথিয়াম প্লাস আর কার্বনেট 2-, তাহলে এর সাইজটা লার্জ। কী করে বুঝলাম? না কার্বন দেখো রয়েছে একটা আর 3টে অক্সিজেন আছে, তাহলে এখানে 4টে অ্যাটমের একটা অ্যানন রয়েছে, তাহলে এর সাইজটা লার্জ। আর লিথিয়াম সাইজটা ছোট, কারণ লিথিয়াম হচ্ছে আমাদের দেব যে অ্যালকালি মেটাল রয়েছে তখন টপে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিথিয়াম সাইজ ছোট, এটা লার্জ, তাহলে এখানে ল্যাটিস এনার্জি দুর্বল, রাইট? আবার ধরো যে আমি এটা বললাম যে বেরিয়াম ফ্লোরাইড, তাহলে এখান থেকে দেখো বেরিয়ামের সাইজটা লার্জ কিন্তু ফ্লোরাইড সাইজটা স্মল, তাহলে এর সাইজটা স্মল কিন্তু বেরিয়াম 2+এর সাইজ কিন্তু লার্জ। তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা দেখব যে এদের ল্যাটিস এনার্জি দুর্বল প্রকৃতির হয়। এবার আসি সলভেশন এনার্জি কী করে বেশি হবে। দেখো সলভেশন এনার্জি বেশি তখনই হবে যখন ক্যাটন বা অ্যানন বেশি করে সলভেন্ট মলিকুলকে টানতে পারবে। তা নির্ভর করছে চার্জের ওপর। যদি দেখা যায় একটা ছোট্ট আয়ন রয়েছে তাতে পজিটিভ চার্জ রয়েছে, আর একটা লার্জ আয়ন তাতে পজিটিভ চার্জ, তাহলে এখানে ছোট্ট আয়ন অর্থাৎ স্মল সাইজ পজিটিভ চার্জ, তাহলে এখানে চার্জ ডেন্সিটি বেশি। বেশি হলে সলভেন্ট যে মলিকুল রয়েছে এই সলভেন্ট মলিকুলে এক প্রান্ত নেগেটিভ অপর প্রান্তে পজিটিভ, তাহলে এখানে যেহেতু বেশি চার্জ তাহলে এই নেগেটিভ পার্টকে বেশি করে টানবে। টানে দেখব এখানে যেহেতু এই ছোট ক্যাটন রয়েছে তাহলে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু সলভেন্ট মলিকুল এর কাছে আসবে, অর্থাৎ ক্যাটনের কাছে আসবে, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু সলভেন্ট মলিকুল কাছে আসবে, রাইট? ম্যাক্সিমাম মলিকুল কিন্তু সলভেন্ট মলিকুল কাছে আসবে, এরকম কাছে আসবে। যত বেশি সলভেন্ট মলিকুল কাছে আসবে তত বেশি কিন্তু সলভেন্ট এনার্জি পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে কী দেখো, এই ক্ষেত্রে কিন্তু চার্জের মানটা অনেকটা কম, কারণ চার্জ ডেন্সিটি অনেক কম, কারণ সাইজ বেশি বড় আছে, তার মধ্যে 1 একক চার্জ রয়েছে। তাহলে যেহেতু এখানে চার্জ ডেন্সিটি কম, তাহলে এই লার্জ সাইজ ক্যাটনের ক্ষেত্রে খুব কম সংখ্যক ওয়াটার মলিকুল আসবে। এরকম ধরো কম সংখ্যক ওয়াটার মলিকুল এলো, তাহলে এই যে নেগেটিভ পজিটিভ দিচ্ছে এটা কেন দিচ্ছে? না ওয়াটার মলিকুলে দেখো এই যে ওয়াটার মলিকুল অক্সিজেনটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এইটাকে যদি আমি এইভাবে কম্পেয়ার করি যে এই একটা মলিকুল যার এক প্রান্ত অত অক্সিজেন আছে নেগেটিভ অপর প্রান্ত পজিটিভ, তো এইভাবে নেগেটিভ পজিটিভ দেখে আমরা এটাকে ইন্ডিকেট করছি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সাইজ ছোটো বা চার্জ ডেন্সিটি বেশি, সেক্ষেত্রে কিন্তু বেশি সলভেশন এনার্জি হবে। আবার ধরো হাই চার্জ রয়েছে, ধরো এখানে 2 একক চার্জ রয়েছে আর এখানে দেখো +1 চার্জ রয়েছে, তাহলে কোনটা 2 একক পজিটিভ চার্জ না +1 পজিটিভ চার্জ, কোন আয়নটা বেশি করে ওয়াটার মলিকুল টানতে পারবে, মানে পোলার মলিকুলকে টানবে হচ্ছে এইটা, কারণ যেহেতু এখানে 2 একক পজিটিভ চার্জ রয়েছে তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। তো দেখো ম্যাক্সিমাম নাম্বার কিন্তু সলভেন্ট মলিকুল ওই 2+ পজিটিভ চার্জ দিকে আকৃষ্ট হবে, তার মানে সলভেশন এনার্জি বেশি হবে। যত মলিকুল সলভেট করবে তত কিন্তু সলভেশন এনার্জি বেশি হবে। আর এখানে এই যে ক্যাটনটা রয়েছে এই ক্যাটনটা +1 চার্জ, +1 চার্জ হলে সেখানে দেখবো যে কম সংখ্যক সলভেন্ট মলিকুল আসবে এবং সেই ক্ষেত্রে দেবেও সলভেশন এনার্জি কম। তাহলে এখান থেকে আলোচনা করে বুঝলাম যে যদি চার্জ পোটেনশিয়াল বা চার্জের মান বেশি হয়, চার্জ ঘনত্ব বেশি হয়, তাহলে বেশি করে সলভেশন এনার্জি আসবে। তাহলে দেখব সলভেশন এনার্জি যে কোনো গ্রুপের ক্ষেত্রে, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যতই উপর থেকে নিচে আসছে সাইজটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে। তাহলে বেশি করে সলভেশন হবে লিথিয়ামটা, তারপরে সোডিয়াম আসবে, তারপরে পটাশিয়াম, তারপরে আসবে রুবিডিয়াম, তারপরে আসবে সিজিয়াম। বা অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে আমরা কী দেখব? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে 2+ আছে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, বেরিয়াম 2+।
প্রত্যেকটা 2 একক পজিটিভ চার্জ রয়েছে। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে সলভেশন এনার্জি বেশি হবে, কারণ এখানে সাইজ ছোট, চার্জ ডেন্সিটি বেশি। তারপরে আসবে ম্যাগনেসিয়াম 2+, তারপর আসবে ক্যালসিয়াম 2+, তারপর আসবে স্ট্রনশিয়াম 2+, তারপর আসবে বেরিয়াম 2+। এইরকম অর্ডারে আসবে তাদের সলভেশন এনার্জি। ওকে, ধরো এরকম হতে পারে যে কোনো একটা অ্যাটম রয়েছে, ধরো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, Al3+। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একই পিরিয়ডে রয়েছে। যেহেতু এল এখানে হাই পজিটিভ চার্জ, তাহলে এখানে দেখবো হাই পজিটিভ থাকার জন্য বেশি করে ওয়াটার মলিকুলকে টানবে, অর্থাৎ সলভেশনটা বেশি হবে। আর বেশি সলভেশন হলে বেশি সলভেশন এনার্জি পাওয়া যাবে। তার মানে Al3+ বেশি হবে, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে সোডিয়াম প্লাস। তাহলে আমরা এটা বুঝলাম যে সলভেশন এনার্জি বেশি কখন হবে, যখন চার্জটা বেশি হবে, চার্জ পোটেনশিয়াল বা চার্জ ডেন্সিটি বেশি হবে, তখন সলভেশন এনার্জি বেশি হবে। আর দুটোকে একত্রে করলে অথবা ওয়াটার সলভেবল কখন বেশি হবে, ল্যাটিস এনার্জি দুর্বল আর সলভেশন এনার্জি বেশি। দুর্বল হবে ডিফারেন্ট সাইজ, অর্থাৎ একটা ছোটো সাইজ একটা লার্জ সাইজ, তখনই হবে ল্যাটিস এনার্জি দুর্বল। আর সলভেশন এনার্জি বেশি হবে হাই পজিটিভ চার্জ, যখন হাই পজিটিভ চার্জ হবে তখন কিন্তু সলভেশন এনার্জি বেশি হবে। তাহলে আমি কয়েকটা এক্সাম্পল সাহায্যে দেখবো যে কোন কোন আয়নিক কম্পাউন্ডগুলো জলে দ্রবীভূত হচ্ছে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করব যে কোন কোন আয়নিক কম্পাউন্ডগুলো ওয়াটার সলিবল আর কোন কোন আয়নিক কম্পাউন্ডগুলো ওয়াটার ইনসলিবল। প্রথমে আমরা ছোটো ছোটো অ্যানন নিয়ে কাজ করব। মানে স্মল অ্যানন হবে নাইট্রাইট, অক্সাইড, ফ্লোরাইড এবং হাইড্রোক্সাইড। এই সমস্ত অ্যাননগুলো স্মল। যেহেতু স্মল অ্যানন নেব, তাহলে স্মল ক্যাটনকে স্টেবিলাইজ করবে। তাহলে স্মল অ্যানায়ন কী করবে, স্মল ক্যাটনকে স্টেবিলাইজ করবে। অর্থাৎ ল্যাটিস এনার্জি বেশি হবে এই সমস্ত অ্যাননের ক্ষেত্রে, দেখব স্মল ক্যাটনগুলোর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি। প্রথমে আমি ফ্লোরাইড নিয়ে ভাবি। দেখো লিথিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, ধরো রুবিডিয়াম ফ্লোরাইড, আর হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড। আর এখানে ধরো একটা সোডিয়াম ফ্লোরাইড আমি মিসিং করে গেছি, এই সোডিয়াম ফ্লোরাইড। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এই যে পাঁচটা আয়নিক কম্পাউন্ড রয়েছে, এই পাঁচটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোনটা ওয়াটার সলিবল। তো এদের মধ্যে দেখতে হবে স্ট্রং ল্যাটিস এনার্জি আর উইক ল্যাটিস এনার্জি। কারণ যেখানে উইক ল্যাটিস এনার্জি সেখানে কিন্তু ওয়াটার সলিবল হবে। তো প্রথমত আমরা দেখব যে এই সমস্ত ফ্লোরাইডগুলো স্মল অ্যানন, তাহলে স্মল ক্যাটনকে বেশি স্টেবিলাইজ করবে। তাহলে ল্যাটিস এনার্জি বেশি হবে স্মল ক্যাটন। স্মল ক্যাটন কে আছে লিথিয়াম, লিথিয়াম পর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। যতই আমরা ডান দিকে আসছি এদিকে অর্থাৎ সিজিয়ামে, ততই কিন্তু আমাদের সাইজটা বাড়ছে। তাহলে ল্যাটিস এনার্জি বেশি এইটা, তো ল্যাটিস এনার্জি উইক এইটা। তাহলে এখানে ল্যাটিস এনার্জি কম, ল্যাটিস এনার্জি কম, ল্যাটিস এনার্জি কম। তাহলে ল্যাটিস এনার্জি কম হলে এখানে দেখব ওয়াটার সলিবল হয়ে যাবে, অর্থাৎ সলভেশন এনার্জি বেশি, কারণ এই ক্রিস্টাল থেকে সহজে ক্যাটন অ্যাননকে সহজে বের করতে পারবে এবং সলভেশন করতে পারবে। তাহলে এখানে এটা ল্যাটিস এনার্জি কম হওয়ার জন্য সলভেশন এনার্জি বেশি হবে। তাহলে সলভেশন এনার্জি বেশি হবে এই রকম অর্ডারে আসবে। পটাশিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড। ধরো অক্সাইড দিয়ে বলবো, এই যে অক্সাইড, ধরো বেরিলিয়াম অক্সাইড, তারপরে ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনশিয়াম অক্সাইড আর বেরিয়াম অক্সাইড। এখানে যেহেতু অক্সাইডটার সাইজ ছোট, তাহলে ছোট যে ক্যাটনটা রয়েছে অর্থাৎ বেরিলিয়াম 2+ স্টেবিলাইজ করবে। তাহলে এখানে স্ট্রং ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি বেশি, ল্যাটিস এনার্জি বেশি মানে এনার্জি বেশি মানে সেখানে দেখব সলভেশন এনার্জি কম হবে। তাহলে যেহেতু সলভেশন এনার্জি বেরিয়াম অক্সাইডের ক্ষেত্রে বেশি, তাহলে বেরিয়াম অক্সাইড বেশি করে ওয়াটার সলিবল হবে, রাইট। ধরো এবার হাইড্রোক্সাইড বলি। তো হাইড্রোক্সাইড ক্ষেত্রে দেখব বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, আর ধরো বেরিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে হাইড্রোক্সাইডগুলো স্মল সাইজ, তার মানে স্মল সাইজ হলে স্মল সাইজ ক্যাটনকে স্টেবিলাইজ করবে, অর্থাৎ স্মল সাইজ ক্যাটন এবং স্মল সাইজ অ্যাননের মধ্যে ল্যাটিস এনার্জি বেশি হবে। তাহলে ল্যাটিস এনার্জি যেহেতু বেশি, তাহলে এখানটায় সলভেশন এনার্জি কমে যাবে। সলভেশন এনার্জি বেশি হবে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। যেখানে সলভেশন এনার্জি বেশি সেখানেই দেখব ওয়াটার সলিউবল, রাইট? ল্যাটিস এনার্জি কম, সলভেশন এনার্জি বেশি, সেখানে দেখব ওয়াটার সলিউবল। এবার কিছু লার্জ অ্যাননের কথা বলি। যেমন ধরো কার্বনেট, লার্জ অ্যানন, ধরো সালফেট, লার্জ অ্যানন, ধরো ফসফেট, লার্জ অ্যানন, নাইট্রেট, লার্জ অ্যানন। লার্জ অ্যানন কেন না, এখানে দেখো যে সমস্ত অ্যাননগুলো রয়েছে এখানে পলি অ্যাটমিক অ্যানন, মানে এখানে বেশি সংখ্যক অ্যাটম দিয়ে অ্যানন তৈরি করেছে। কার্বন একটা আছে, অক্সিজেন তিনটে, অর্থাৎ পলি অ্যাটমিক অ্যাননগুলো সাধারণত লার্জ অ্যানন হয়। তাহলে যেহেতু লার্জ অ্যানন, তাহলে লার্জ ক্যাটনকে স্টেবিলাইজ করবে। কেমন? ধরো বললাম বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট আর বেরিয়াম কার্বনেট। তাহলে যেহেতু কার্বনেটের সাইজ লার্জ, তাহলে লার্জ ক্যাটন বলতে বেরিয়ামটা লার্জ হবে। কারণ আমরা অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে যতই টপ থেকে ডাউনে আসি ততই কিন্তু সাইজটা বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পেলে সাইজটা দিয়ে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, ক্যালসিয়াম স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম বেরিয়াম, বেরিয়ামের সাইজটা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বেরিয়ামের সাইজটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানটায় ল্যাটিস এনার্জি বেশি হবে। কারণ লার্জ অ্যানন, লার্জ ক্যাটন, ল্যাটিস এনার্জি বেশি। ল্যাটিস এনার্জি বেশি হলে সলভেশন কমে যায়। তাহলে সলভেশন কত বেশি হবে? এইটা কিন্তু সলভেশন বেশি হবে। তাহলে বেরিলিয়াম কার্বনেট কিন্তু সলভেশন বেশি, অর্থাৎ বেরিলিয়াম কার্বনেট কিন্তু ওয়াটার সলিউবল বেশি হবে। ধরো আমরা সালফেট দিয়ে বললাম, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, দেখব পটাশিয়াম সালফেট, রুবিডিয়াম সালফেট, সিজিয়াম সালফেট, এই সমস্ত রয়েছে। তাহলে এইরকম যদি থাকে আমরা দেখব সালফেটের সাইজটা লার্জ, তাহলে লার্জ ক্যাটনকে বেশি করে স্টেবিলাইজ করবে। এখানে লার্জ যেটা রয়েছে সেটাকে না সিজিয়াম রয়েছে, সিজিয়াম হচ্ছে লার্জ, তাহলে এইটা হচ্ছে স্টেবল, স্টেবল ল্যাটিস এনার্জি পাওয়া যাবে। তাহলে এইখানটায় স্টেবল হলে সলভেশন এনার্জি কম হবে, তাহলে সলভেশন এনার্জি বেশি হবে এটা, লিথিয়াম সালফেট বেশি হবে, সোডিয়াম সালফেট, পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে এইভাবে ওয়াটার সলিউবল আসবে। এবার ধরো অ্যাননের সাইজ ধীরে ধীরে ডিফার হচ্ছে। ধরো আমরা বললাম যে পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড, এগুলোর ক্ষেত্রে দেখো এখানে এই যে সাইজটা ডিফার হচ্ছে, পটাশিয়াম একই আছে। তো পটাশিয়াম স্মল সাইজ নয়, পটাশিয়াম লার্জ সাইজ মধ্যে পড়ে। তো আমরা দেখব পটাশিয়াম আয়োডাইডটাই বেশি স্টেবল, রাইট? পটাশিয়াম আয়োডাইড বেশি স্টেবল। তখন কিন্তু ওয়াটার সলিউবল হবে পটাশিয়াম ফ্লোরাইডটা বেশি হবে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড। ওকে, তাহলে এইভাবে আমরা ওয়াটার সলিউবল কোন কম্পাউন্ডগুলো আয়নিক ওয়াটার সলিউবল হবে আমরা এখানে সহজে বলতে পারি যে ল্যাটিস এনার্জি কম, ল্যাটিস এনার্জি কম, সলভেশন এনার্জি বেশি। এই কনসেপ্ট দিয়ে কোন আয়নিক কম্পাউন্ডগুলো ওয়াটার সলিউবল আমরা সহজে বলতে পারবো। এরপরে আমরা পড়ব শেপ অফ আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের শেপ পড়তে হবে, তাহলে আমরা পড়ব শেপ অফ আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের আমরা শেপ পড়ব। তো আয়নিক কম্পাউন্ডের শেপ আমরা পড়তে গেলে রেডিয়াস রেশিও রুলটা পড়তে হবে, অর্থাৎ ক্যাটনের রেডিয়াস এবং অ্যাননের রেডিয়াস এখানে রেশিও করে আমরা জানতে পারবো যে আয়নিক কম্পাউন্ডের শেপ কী হবে। তো রুলটা কী হবে? রেডিয়াস রেশিও রুল, রেডিয়াস রেশিও রুল, রেশিও রুল।
এখানে রেডিয়াস বলতে ক্যাটনের রেডিয়াস, অ্যাননের রেডিয়াস। তাহলে ক্যাটান এ রেডিয়াস আর অ্যাননের রেডিয়াস কেমন? এই রেশিও বলতেও অনুপাত করতে হবে। কি অনুপাত করব? এই ক্যাটন রেডিয়াসকে আমরা আর প্লাস লিখব আর অ্যানন রেডিয়াসকে আর মাইনাস লিখব। এই দিয়ে অনুপাত করো, অনুপাত আর প্লাস ডিভাইড বাই আর মাইনাস। অনুপাত করলে একটা ভ্যালু আসবে, একটা মান আসবে, আর সেই মান থেকে আমরা বলে দেব যে এই আয়নিক কম্পাউন্ডের গঠন আকৃতি কী হবে। তাহলে রুলটা কি? দেখো, রুলটা হচ্ছে আমরা প্রথমে রেশিও বের করে নেব, অর্থাৎ আর প্লাস এবং আর মাইনাস, ক্যাটন এবং অ্যানন রেশিওর মানটা যদি হয় 0 থেকে 0.155 হয়, হতে পারে, আবার 0.155 থেকে হতে পারে 0.225, এরকম ধরে 0.225 থেকে 0.414 মধ্যে থাকবে, আবার 0.414 থেকে আসবে 0.732, আবার আসবে 0.732 থেকে 1। দেখো এখানে রেশিওটা দেখো, যেহেতু ক্যাটনের সাইজটা অনেক ছোট হয় অ্যানোর তুলনায়, তাহলে এখানে রেশিওটা সবসময় কিন্তু 1 থেকে ছোট হবে, আবার 0ও হবে না, আবার 1ও হবে না, তাহলে 0-র পর থেকে এবং 1-এর মধ্যে থাকবে। সেজন্য আমরা এরকম একটা রুল তৈরি করেছি। যদি এই মানটা থাকে তাহলে দেখব এদের গঠনটা লিনিয়ার বা সরল রৈখিক, এদের গঠনটা লিনিয়ার বা সরল রৈখিক হয়, সরল রৈখিক। যদি এইটা হয় সেটা বলা হয় ট্রাইঅ্যাঙ্গুলার বা বাংলায় বলা হয় ত্রিভুজ আকৃতি। যদি এই মানটা হয় বলা হয় টেট্রাহেড্রাল বা বলা হয় চতুস্তলকীয়। কেমন? এই মানটা যদি হয় এটা বলা হয় অক্ট্রাহেড্রাল বা অষ্টতলকীয়। আর যদি এই মানটা আসে তাহলে বলবো কিউবিক মানে ঘনক। এবার এদের কোঅর্ডিনেশন নাম্বার জানতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার আমরা কী করে বের করব? প্রথম হচ্ছে সরলরৈখিক, আয়নীয় ক্রিস্টাল সরলরৈখিক হবে। কী করে? না, একটা ক্যাটন তার পাশে নিশ্চয়ই অ্যানন থাকবে, আবার অ্যাননের পাশে ক্যাটন থাকবে, তাহলে এইভাবে ক্যাটন অ্যানন এইভাবে সাজানো থাকবে। তাহলে যদি সরলরেখা হয় তাহলে এরকম সরলরেখা বরাবর থাকবে, এই সরলরেখা বরাবর, রাইট? যদি সরলরেখা বরাবর থাকে তাহলে আমরা কোঅর্ডিনেশন নাম্বার কী করে বুঝবো? কোঅর্ডিনেশন নাম্বার তো কোঅর্ডিনেশন বুঝবো কী করে? না, যে কোনো আয়নকে কতগুলো আয়ন স্পর্শ করে আছে সেই সংখ্যা হবে কোঅর্ডিনেশন নাম্বার। যে কোনো আয়নকে কতগুলো আয়ন স্পর্শ করে আছে সেই সংখ্যা হবে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এখানে ধরো ক্যাটনটা, এই যে ক্যাটনটা কতগুলো আয়নকে স্পর্শ করে আছে? অ্যানন আর অ্যানন। তুমি এই অ্যানোনটা ধরলে দেখো ক্যাটন এবং ক্যাটন দুটো আয়নকে স্পর্শ করে আছে, রাইট? তাহলে যে কোনো আয়নকে এই সরলরেখা যদি থাকে, এটা সরলরেখা, যে কোনো আয়নকে দেখো দুটো আয়ন স্পর্শ করে আছে, এই একটা এটাকে ধরলে এই আয়নটা, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার সংক্ষেপে CN লিখবো, সি ফর কোঅর্ডিনেশন, এরপর নাম্বার = 2। তাহলে দেখো সরল রৈখিক যদি হয় তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার দ্যাট ইজ CN 2 আসবে। এরপরে ট্রাইঅ্যাঙ্গুলার বা ত্রিভুজ আকৃতি। দেখো ত্রিভুজ আকৃতি যদি হয় তাহলে কী হবে? না, ক্যাটনকে স্পর্শ করে ত্রিভুজের মতো 3টে অ্যানন থাকবে, এইরকম অ্যানন থাকবে, বা ধরো এইরকম, এই একটা অ্যানন, আর এই একটা অ্যানন থাকবে। তাহলে এখানে ক্যাটন রয়েছে পজিটিভ চার্জ, অ্যানন। তাহলে ত্রিভুজ কোথা থেকে এলো? দেখো এই অ্যাননের কেন্দ্রগুলিকে যোগ করে দাও, যোগ করলে একটা ত্রিভুজ পেয়ে যাবে, তাহলে এটা ত্রিভুজ আকৃতি। তা দেখো এই ক্যাটনকে স্পর্শ করে আছে 3টে অ্যানন, তাহলে কতগুলো অ্যানন স্পর্শ করেছে? 3টে। যেহেতু 3টে স্পর্শ করেছে তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার আসবে 3। টেট্রাহেড্রালের ক্ষেত্রে স্ট্রাকচার আসবে
টেট্রাহেড্রালের ক্ষেত্রে স্ট্রাকচার আসবে এই ক্যাটন রয়েছে, ধরো এরকম রয়েছে, মানে এই অ্যানন রয়েছে তিনটে, এই অ্যানন এরকম তিনটে রয়েছে, মাঝখানটা ক্যাটন রয়েছে, এই অ্যানন অ্যানন অ্যানন, এর উপরে আর একটা অ্যানন রয়েছে। তাহলে বোঝার চেষ্টা করো, তিনটে অ্যানন রয়েছে, মাঝখানটা ক্যাটন, তার উপরে একটা অ্যানন রয়েছে। তাহলে মোট কোঅর্ডিনেশন নাম্বার 4, কারণ এই ক্যাটনকে স্পর্শ করেছে তিনটে অ্যানন আর উপরে একটা অ্যানন রয়েছে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকাল টু 4 আসবে। অক্টেডালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6 কীভাবে? দেখো এই অ্যাননগুলো, এই প্লেনে চারটে অ্যানন থাকবে, একই প্লেনে চারটে অ্যানন, এই চারটে অ্যানন থাকবে, আর মাঝখানটা থাকবে ক্যাটন, এই ক্যাটন। এবার উপরে একটা থাকবে আর এই নিচে একটা থাকবে, কেমন? এই একটা অ্যানন, এই অ্যানন, এই অ্যানন অ্যানন, চারটে। তাহলে এর উপরে একটা থাকবে আর এর একটা নিচে থাকবে, উপরে থাকবে নিচে থাকবে, তাই এইরকম থাকবে। তাহলে মোট কোঅর্ডিনেশন নাম্বার দেখো, এই ক্যাটনকে স্পর্শ করেছে প্লেনে চারটে, 1 2 3 4, ওপরে একটা অ্যানন আছে 5টা, নিচে একটা অ্যানন আছে 6টা। তাহলে এখানে 6 কোঅর্ডিনেট নাম্বার। আর যদি কিউবিক হয়, কিউবিক মানে ঘনক, ঘনক হলে কী হবে? দেখো ঘনকের ক্ষেত্রে আমরা ঘনকের ক্ষেত্রে কী দেখব, এই যে ঘনকটা রয়েছে এরকম ঘনক, তাহলে প্রতিটা কর্নারে অ্যানন থাকবে, প্রতিটা কর্নারে অ্যানন থাকবে, কেমন? প্রতিটা কর্নারে অ্যানন থাকবে আর কেন্দ্রে ক্যাটন থাকবে, কেন্দ্রে ক্যাটন থাকবে। তাহলে দেখো প্রতিটা কর্নারে অ্যানন আর কেন্দ্রে, একদম বডির কেন্দ্রে থাকবে ক্যাটনটা। তাহলে এখানে কী হবে? প্রত্যেকটা উপরে চারটে অ্যানন আছে আর নিচে চারটে অ্যানন রয়েছে, তাহলে মোট হচ্ছে অ্যাননের সংখ্যা 8। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার আসবে ইজ ইকাল টু 8। তাহলে এগুলো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করব কী করে তার গঠনটা ক্যালকুলেট করতে হয়। ধরো প্রথমেই আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, তোমাকে ধরো দেওয়া হয়েছে রেডিয়াস অফ সিজিএম, সিজিএমের মানটা হচ্ছে 1.69 অ্যাংস্ট্রম, রেডিয়াস অফ সিএল মাইনাস, সিএল মাইনাসের মান দেওয়া আছে 1.81 অ্যাংস্ট্রম। তাহলে এইরকম দেওয়া আছে, তাহলে সিজিয়াম ক্লোরাইডের গঠন কী হবে, তাই না? তাহলে আমার রুলটা ফলো করতে হবে। রুলটা কী ছিল না, ক্যাটায়ন ডিভাইড বাই অ্যানন, আমি এটাকে ভাগ করে দেবো। তাহলে 1.69 ডিভাইড বাই 1.81, যদি এটা ভাগ করি তাহলে মানটা কত আসবে? মানটা আসবে 0.933। দেখো 0.933 যদি আসে তাহলে মানটা দেখো 0.732 থেকে 1-এর মধ্যে রয়েছে, এই রেঞ্জের মধ্যে রয়েছে, কেমন? তাহলে এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল? 8 ছিল, এবং স্ট্রাকচার কী ছিল? কিউবিক, কিউবিক মানে ঘনক ছিল। তাহলে এর গঠনটা হবে ঘনক, ঘনক আকৃতি, অর্থাৎ সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার বা শেপ হবে ঘনক। ধরো আরেকটা এক্সাম্পল দিই, যে রেডিয়াস অফ Zn2 প্লাস, এর রেডিয়াস দেওয়া হয়েছে 0.74 অ্যাংস্ট্রম, আর রেডিয়াস অফ সালফাইড 2 মাইনাস, এর মান দেওয়া আছে 1.84 অ্যাংস্ট্রম। তাহলে এখানে রেডিয়াস Zn2 প্লাস ডিভাইড বাই রেডিয়াস অফ সালফাইড 2 মাইনাস, তাহলে 0.74 ডিভাইড বাই 1.84, এরকম মানটা থাকবে। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.4 আসবে, 0.4 আসবে। তাহলে এই মানটা 0.4 কোন রেঞ্জের মধ্যে আছে? দেখো রেঞ্জের মধ্যে হচ্ছে 2 থেকে 0.414, এই রেঞ্জের মধ্যে রয়েছে। তাহলে এই রেঞ্জের মধ্যে থাকলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? 4 হয়, এবং গঠন কী হয়? টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তাহলে এরকম গঠন হবে, অর্থাৎ এখানে ক্যাটন রেডিয়াস এবং অ্যানন রেডিয়াস সাপ্লাই করা থাকবে, শুধুমাত্র আমরা রেশিও করে তার মানটা ওই রুলের সাহায্যে ম্যাচ করে আমরা বলে দেবো যে তার গঠনটা কীরকম হবে। ওকে, এরপরে আমরা পড়ব ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল, ফ্যাজান্স রুল খুব গুরুত্বপূর্ণ একটা রুল, যেখানে আমরা জানবো যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্ট চরিত্র রয়েছে, আমরা এই ফ্যাজান্স রুলের সাহায্যে জানবো। তো এই রুলের সাহায্যে জানবো যে কোনো একটা আয়নিক বন্ড,
আয়নিক বন্ডের মধ্যে কতটা কোভ্যালেন্ট মানে সমযোজী, কোভ্যালেন্ট চরিত্র বা সমযোজী চরিত্র আছে, এইটাই আমরা জানব। যদি কোনো আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের স্ট্রেংথ বা শক্তিমাত্রা কমে যায়, অর্থাৎ বন্ডটা উইক হয়ে পড়ে। তাহলে দেখব যে আয়নিক বন্ড এর মধ্যে যদি বা যত সমযোজী চরিত্র বেশি হবে তত বন্ড উইক হয়ে পড়বে। কেমন? আয়নিক বন্ডের মধ্যে যত বেশি সমযোজী চরিত্র বেশি হবে ততই বন্ডটা কিন্তু উইক হয়ে পড়বে, বন্ডটা দুর্বল হয়ে যাবে। কেমন? তাহলে তার আয়নিক বন্ডে যে স্ট্রেংথ থাকবে সেই স্ট্রেংথটা অনেকটা কমে যাবে। তো আমরা কিভাবে ফ্যাজান্স রুলটা কি বা রুলটাকে কী করে অ্যাপ্লাই করব সেটা আমাদের জানতে হবে। তো কিভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় সেই কনসেপ্টটা প্রথমে আনতে হবে। দেখো কোভ্যালেন্ট বন্ড কী তৈরি হয়, ধরো সিএল অ্যাটমের সঙ্গে সিএল অ্যাটম কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। তো আমরা জানি কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ সিএল একটা ইলেকট্রন দিল আর এই সিএল একটা ইলেকট্রন দিল, দেওয়ার পর এদের মাঝে একটা বন্ড তৈরি হলো। তাহলে এখানে 2 ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন মানে এদের দুটো অ্যাটমের মাঝে ইলেকট্রন ক্লাউড রয়েছে, মানে ইলেকট্রন ঘনত্ব রয়েছে। আর এই ইলেকট্রন ঘনত্বের সাহায্যেই কিন্তু দুটি অ্যাটমের নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ এই যে বন্ডটা রয়ে যাচ্ছে এই বন্ডটা বলছি আমরা কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখো কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে একটা বন্ডে আমরা দেখব কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন ডেন্সিটি থাকবে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড মানে দুটি অ্যাটমের মাঝে ইলেকট্রন ঘনত্ব থাকবে, রাইট? আর আয়নিক বন্ড ধরো সিজিএম প্লাস এবং ফ্লোরাইড মাইনাস। তাহলে এখানে সিজিএম প্লাস ফ্লোরাইড মাইনাসের মাঝে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, একটা ক্যাটন এবং একটা অ্যানোনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে রয়েছে, আর এই বন্ডটাকে বলা হয় আয়নিক বন্ড। তাহলে এই বন্ডের মাঝে যদি ইলেকট্রন চলে আসে তাহলে আয়নিক বন্ডে কোভ্যালেন্ট বন্ড গঠিত হচ্ছে, তখন কিন্তু বন্ডটা উইক হয়ে পড়বে। তাহলে এর মাঝে কি করে ইলেকট্রন আসবে সেটাই আমরা পড়ব, রাইট? তাহলে বোঝা গেল, তাহলে কোভ্যালেন্ট বন্ড বলতে দুটি অ্যাটমের মাঝে ইলেকট্রন ডেন্সিটি থাকবে, আর আয়নিক বন্ড বলতে বোঝায় দুটি অ্যাটমের মাঝে কোনো ইলেকট্রন ডেন্সিটি থাকবে না, একটা ক্যাটন এবং একটা অ্যানোনের মধ্যে জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তাহলে এখন আমাদের জানতে হবে যে এই আয়নিক বন্ডের মাঝে কী করে ইলেকট্রন চলে আসছে, আর সেইটাই আমরা পড়ব ফ্যাজান্স রুলের সাহায্যে। নাম্বার 1, যদি ক্যাটনের সাইজটা ছোট হয় এবং ক্যাটনের চার্জ বেশি হয় তাহলে দেখব আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তাহলে ক্যাটনের সাইজ ছোট ও চার্জ বেশি, তখন দেখব যে সমযোজী চরিত্র বেশি হবে। কিন্তু কেন বা কিভাবে? ধরো প্রথমে সাইজ দিয়ে বলি। ধরো সাইজ হচ্ছে বেরিলিয়াম 2+ রয়েছে আর ম্যাগনেসিয়াম 2+, দুটো চার্জ একই কিন্তু সাইজটা ডিফারেন্ট। এখানে অ্যানন রয়েছে, এই অ্যানন রয়েছে আর অ্যানন রয়েছে, রাইট? তাহলে এখানে ক্যাটন দেখো চার্জ রয়েছে আর এখানে চার্জ রয়েছে, যেহেতু সাইজ ছোট তাহলে ছোট একটা ক্যাটন, এখানে সাইজটা বড়, এটা হচ্ছে লার্জ ক্যাটন। তো এই ছোট ক্যাটন কী করবে, এই যে অ্যাননটা রয়েছে এটা হচ্ছে অ্যানন, এই অ্যানন। তাহলে অ্যাননের বাইরে যে ইলেকট্রন রয়েছে তাহলে ক্যাটন সবসময় কী করবে, ইলেকট্রনগুলিকে টানবে। তাহলে এরকম পাশাপাশি একটা ক্যাটন একটা অ্যানন যদি রাখা হয়
তাহলে এই ক্যাটন কী করবে, অ্যাননের ইলেকট্রন ক্লাউডকে টানবে, এই টানলো, ইলেকট্রন ক্লাউড টানলো, যত টানবে ততই কিন্তু এই বেরিলিয়াম 2+ কাছে আসবে। ধরুন ইলেকট্রন ক্লাউড টানছে, টানলে কী হয়, ইলেকট্রন ক্লাউডটা সামনে চলে আসছে, এই সামনে চলে আসছে। তাহলে এখানে কার ইলেকট্রন ক্লাউড, না অ্যাননের ইলেকট্রন ক্লাউড। তো যত বেশি টানবে তত কিন্তু ইলেকট্রন ক্লাউডটা ওই ক্যাটনের সামনে চলে আসবে। তাহলে দেখো ওই ক্যাটন এবং অ্যানোনের মাঝে ইলেকট্রন ঘনত্ব পাওয়া যাচ্ছে, ঠিক জাস্ট লাইক এরকম। তার মানে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এবার ম্যাগনেসিয়াম দেখো, ম্যাগনেসিয়ামের সাইজটা লার্জ, লার্জ মানে এখানে চার্জ ঘনত্ব কম, তাহলে কম হওয়ার জন্য এও টানছে কিন্তু কম টানছে, কম ইলেকট্রন টানছে। তাহলে যত কম ইলেকট্রন আসবে ততই কিন্তু কম সময়চরিত্র হবে। তাহলে এখানে বলতে পারি সাইজ যার ছোট তার সময়চরিত্র বেশি। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখব কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আসবে ম্যাগনেসিয়ামের তুলনায়, আবার ম্যাগনেসিয়ামের তুলনা থেকে বেশি হবে ক্যালসিয়ামের তুলনায়, ক্যালসিয়ামটা বেশি হবে স্ট্রনশিয়ামের তুলনায়, আবার স্ট্রনশিয়াম বেশি হবে বেরিয়ামের তুলনায়। কারণ কি, যত সাইজ ছোট হবে চার্জ ডেন্সিটি বেশি, তত বেশি কিন্তু অ্যানোনের ইলেকট্রন ঘনত্বকে টানবে, আর টানলেই অ্যানোনের ইলেকট্রন ঘনত্ব ক্যাটনের দিকে অগ্রসর হবে। এর ফলে কিন্তু ক্যাটন এবং অ্যানোনের মাঝে ইলেকট্রন চলে আসবে, আর ইলেকট্রন চলে এলে দেখো, ইলেকট্রন যদি চলে আসে তাহলে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তাহলে সময় চরিত্র বেশি হবে। দ্বিতীয় হচ্ছে চার্জ। যদি চার্জ বেশি হয়, ধরো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ আর Al3+, এবং প্রত্যেকটায় যে ক্যাটন রয়েছে 1+ ক্যাটন, 2+ চার্জ এবং 3+ চার্জ, এর মাঝে আমি অ্যানন রেখেছি, এই অ্যানন, এই অ্যানন, এই অ্যানন, এগুলো হচ্ছে অ্যানন। অ্যাননের বাইরে ইলেকট্রন রয়েছে আর এখানে ইলেকট্রন রয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 3টে পজিটিভ চার্জ বেশি করে ইলেকট্রনকে টানবে। তাহলে এর যে অ্যানন রয়েছে ইলেকট্রনকে টানছে, যত ইলেকট্রন টানবে ততই কিন্তু ক্যাটনের কাছে ইলেকট্রন ঘনত্ব পৌঁছাবে। তাহলে এই ধরো ইলেকট্রন টেনে নিল, ক্যাটনের কাছে ইলেকট্রন ঘনত্ব পৌঁছালো। তাহলে ম্যাগনেসিয়াম একটু কম টানবে, আর সোডিয়াম আরও কম টানবে, কারণ সোডিয়ামের চার্জ দেখো +1, সোডিয়াম আরও কম টানবে, সোডিয়ামের চার্জ হচ্ছে +1 চার্জ। ওকে, তাহলে এখানে বেশি টানছে ইলেকট্রন ঘনত্ব, এইটা একদম কম, আর এইটা ঠিক মাঝখানে রয়েছে এই দুটোর মাঝে। তাহলে যত বেশি ইলেকট্রন ঘনত্ব আসবে দুটি অ্যাটমের মধ্যে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি হবে, রাইট। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হচ্ছে Al3+, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপর আসবে সোডিয়াম প্লাস, এদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার এইরকমই হবে। তার মানে এখানে বুঝতে পারছি যে ক্যাটনের সাইজ ছোট এবং চার্জ বেশি হলে সময়চরিত্র বেশি হবে। ওকে, নেক্সট নাম্বার টু, অ্যানোনের সাইজ লার্জ, অ্যানোনের সাইজ বড় এবং চার্জ বেশি হলে সমযোজী চরিত্র বেশি হবে। অ্যানোনের সাইজ বড় এবং চার্জ বেশি হলে সমযোজী চরিত্র বেশি হবে। প্রথমে আমরা অ্যানোনের সাইজটা দিয়ে ভাবি। ধরো এই একটা ক্যাটন রয়েছে, অ্যানোনের সাইজ ছোট আছে, আবার ক্যাটন রয়েছে অ্যানোনের সাইজটা একটু বড়, আবার ক্যাটন রয়েছে এই অ্যানোনের সাইজটা অনেক বেশি লার্জ। তাহলে কোথায় সময়চরিত্র বেশি হবে, না সাইজটা বড় হলে। কেন না, এই যে বাইরে যে ইলেকট্রন রয়েছে, অ্যানোনের বাইরে ইলেকট্রন রয়েছে, আর ভেতরে রয়েছে কি নিউক্লিয়াস। এবার সাইজটা বড় হওয়ার জন্য নিউক্লিয়াস কী করছে, বাইরে যে ইলেকট্রন ক্লাউডকে ধরে রাখতে পারছে না, বা বাইরে যে ইলেকট্রন ক্লাউডের প্রতি আকর্ষণ বলটা অনেক কম হয়। কেমন, বাইরে যে ইলেকট্রন ক্লাউড রয়েছে সেই ক্লাউডের আকর্ষণ বলটা অনেক কম হবে। আকর্ষণ বল কম হলে ক্যাটন কী করবে, যেহেতু এখানে ইলেকট্রনকে ধরে রাখতে পারছে না এর নিউক্লিয়াস, তখন ক্যাটন কী করবে, ইলেকট্রনকে টানবে। তাই ক্যাটন ইলেকট্রন হলে ক্যাটনের দিকে ইলেকট্রন ঘনত্ব চলে আসবে, বেশি করে ইলেকট্রন ঘনত্ব চলে আসবে। যখন এই ইলেকট্রন ঘনত্ব বেশি আসবে তখন তাদের মধ্যে কি একটা সমযোজী বন্ধন সৃষ্টি হবে, রাইট। তাহলে এখানে সাইজ ছোট হলে এর যে নিউক্লিয়াস রয়েছে আর বাইরে যে ইলেকট্রন আছে এদের মধ্যে স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্স, তার মানে এর ইলেকট্রন ডেন্সিটিকে বেশি করে ধরে রাখে। তখন যখন বেশি করে এই অ্যানোনটা ইলেকট্রন ধরে রাখছে তখন কিন্তু ক্যাটন বেশি করে টানতে পারবে না। কারণ কি না, অ্যানোনের নিউক্লিয়াস বাইরে যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে
ওই ইলেকট্রন ডেন্সিটিকে বেশি করে অ্যাট্রাক্টেড করে রাখে। যখনই মোর অ্যাট্রাক্টেড থাকে অন আউটার মোর সেল ইলেকট্রন ডেন্সিটি, তখন কিন্তু ক্যাটন আর টানতে পারবে না। যখন ক্যাটন টানতে পারবে না তখন দেখবো এখানে ইলেকট্রন ডেন্সিটি আসবে না, তাহলে এর সময় চরিত্র কমে যাবে, রাইট? তাহলে আমরা বলতে পারি যত সাইজটা বড় হবে ততই কিন্তু ইলেকট্রনকে সহজে টানা সহজ হবে। তাহলে সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার সময় চরিত্র বেশি হবে। তাহলে ফ্লোরাইড মাইনাস, ক্লোরাইড মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাসকে সহজে আমরা ইলেকট্রন টেনে নিতে পারবো ক্যাটন দ্বারা। তাহলে আই মাইনাস যে কোনো ক্যাটনের সঙ্গে থাকলে তার সমযোজী চরিত্র বেশি হবে। তারপরে বিআর মাইনাস, সিএল মাইনাস, এম মাইনাস। এবার আসছে চার্জের কথা। যত বেশি চার্জ হবে তার সময় চরিত্র বেশি হবে। দেখো চার্জ বলতে চার্জের উপর নির্ভর করে। কিভাবে? চার্জের উপর যত বেশি চার্জ হবে, ধরলাম আমরা একটা চার্জ নেব যেখানে হাই চার্জ রয়েছে, ধরো S2 মাইনাস চার্জ রয়েছে, আর দেখবো আমরা একটা চার্জ রয়েছে যে সেখানে S-1 চার্জ, দুটো চার্জ রয়েছে, একটা সালফাইড একটা সালফার মাইনাস। তো ক্যাটন রয়েছে, এই ক্যাটন এখানে অ্যাননের ক্ষেত্রে 2 মাইনাস চার্জ, আর একটা ক্যাটন রয়েছে এখানে অ্যাননের ক্ষেত্রে 1 মাইনাস চার্জ। তাহলে এই ক্যাটনটা এই অ্যাননকে না এই ক্যাটনে এই অ্যাননকে, কোন অ্যাননের ইলেকট্রন ডেন্সিটিকে বেশি করে টানবে এইটা। কারণ এখানে 2 মাইনাস চার্জ আছে, যত বেশি চার্জ থাকবে ততই কিন্তু ক্যাটন টানবে, ক্যাটনের দিকে ইলেকট্রন ডেন্সিটি চলে আসবে। ক্যাটন দিকে যত বেশি ইলেকট্রন ডেন্সিটি আসবে ততই আমরা দেখব যে তাদের মধ্যে সময় চরিত্র বেশি হচ্ছে। আর যেহেতু এখানে চার্জ কম আছে তাহলে কম করে টানবে, কারণ নেগেটিভ চার্জ বেশি হলে বেশি করে ক্যাটনগুলো কিন্তু টানতে পারবে। তাহলে ক্যাটন যত বেশি নেগেটিভ চার্জ টানবে ততই কিন্তু তাদের মধ্যে সময় চরিত্র বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে। তাহলে দেখবো এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার কম আসবে, রাইট? তাহলে আমরা এটা বলতে পারবো যে সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আর চার্জ বেশি হলে অ্যাননের ক্ষেত্রে সময় চরিত্র বেশি হয়। নাম্বার 3 আর দেখবো যে সমস্ত ক্যাটনের ক্ষেত্রে দেখবো ডি উপকক্ষে ইলেকট্রন আছে, অর্থাৎ 3D10 বা D10। D10 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটনের সমযোজী চরিত্র বেশি হবে। কেন? ধরো একটা এক্সাম্পল দিই, যে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন দেখো, সোডিয়ামের বাইরে কক্ষে 3s1 ইলেকট্রন ছিল, সেটা যে পজিটিভ যখন হয়ে গেছে তখন 2s2 2p6 ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেছে। আর কোপারের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন দেখো 3s2 3p6 অ্যান্ড 3d10 এরকম রয়েছে। তাহলে সোডিয়াম প্লাস থাকছে, এই Cl মাইনাস রয়েছে, মাইনাস ইলেকট্রন রয়েছে, আর কোপার +1 রয়েছে, এই Cl রয়েছে, Cl এর মাইনাস বাইরে ইলেকট্রন রয়েছে, রাইট? তাহলে আমরা কী দেখব যে এর ডি রয়েছে, তার মানে শেষে ডি, তার মানে এখানটায় ডি রয়েছে, এখানটায় 3d10 রয়েছে, রাইট? আর এর হচ্ছে পি রয়েছে। তো D10 থাকলে ডি উপকক্ষের আবরণী ক্ষমতা খুব কম হয়। তা আবরণী ক্ষমতা কম হলে কী হয়, এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস কী করে আবরণী ক্ষমতা কম, মানে বাধা দিচ্ছে কম, চার্জকে কম বাধা দিবে। তাই চার্জকে যদি কম বাধা দেয় তখন কি করবে, এই অ্যাননের ইলেকট্রনগুলিকে বেশি করে টানবে। যখনই বেশি করে টানবে তখন কিন্তু বেশি ইলেকট্রন ডেন্সিটি ওই ক্যাটনের কাছে পৌঁছাবে, তাই না? ডি উপকক্ষে থাকলে কী হয়, তার আবরণী ক্ষমতা কম হয়। আবরণী ক্ষমতা কম থাকলে নিউক্লিয়াস কী করবে, বাইরে কক্ষে বেশি ইলেকট্রন ডেন্সিটিকে টানলে বেশি করে ইলেকট্রন ডেন্সিটি চলে আসবে ক্যাটনের কাছে, আর বেশি করে ইলেকট্রন ডেন্সিটি ক্যাটনের কাছে চলে আসলে তার সময় চরিত্র বেশি হবে। আর সোডিয়াম ক্ষেত্রে কী হয়, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু বেশি করে টানতে পারবে না, কারণ এর অ্যাট্রাকশনসটা কমে যাচ্ছে, কারণ প্রোটন সংখ্যা কম আর এর প্রোটন সংখ্যা বেশি। যত বেশি প্রোটন সংখ্যা তত বেশি টানবে, আবার তার উপর কিন্তু ডি উপকক্ষে আবরণী ক্ষমতা কম, তাহলে প্রোটন সংখ্যা বেশি কোপারের ক্ষেত্রে, তার উপর আবরণী ক্ষমতা কম, তাহলে ওভারঅল দাঁড়াচ্ছে যে কোপার +1 বাইরে কক্ষে ইলেকট্রনকে বেশি টানবে। আর সোডিয়ামের ক্ষেত্রে দেখব এর প্রোটন সংখ্যা কম, আবার এখানে 2p6 রয়েছে, 2p6 আবরণী ক্ষমতা বেশি 3d10 এর তুলনায়। তাহলে এখানে দাঁড়ালো কি না, সোডিয়াম প্লাস কম করে অ্যাট্রাকশন করতে পারবে অ্যাননের ইলেকট্রন ডেন্সিটিকে। তাহলে এখান থেকে বলতে পারি
যে D10 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটনের সংযোজিত্র বেশি হবে। তার মানে কপারের সবসময় সংযোজিত্র বেশি হবে সোডিয়ামের তুলনায়। বা বলতে পারি ক্যালসিয়াম 2+ সঙ্গে যদি আমি ক্যাডমিয়াম তুলনা করি, তাহলে ক্যাডমিয়াম যেহেতু ডি ব্লকের আছে, ডি ব্লকের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। বা ধরো এই যে মার্কারি যদি তুলনা করি, তাহলে মার্কারির ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে ক্যালসিয়ামের তুলনায়। তাহলে ডি ব্লক এলিমেন্ট যুক্ত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাজান্স রুল। আমরা এই রুলের সাহায্যে দেখব হচ্ছে কোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন বেশি হচ্ছে। তাহলে একদম বেশি হবে D10 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটনের ক্ষেত্রে। তারপরে হবে যে অ্যানোনের সাইজটা যদি বড় হয়, চার্জ বেশি হয়, তখন ঘটছে। আর কি ঘটছে? আর ঘটছে হচ্ছে ক্যাটনের সাইজে ছোট, চার্জ বেশি হলে তখন কিন্তু সংযোজিত্র বেশি হবে। তাহলে এই তিনটে আমরা রুল মনে রেখে দেখব যে কোনো ক্যাটন এবং অ্যানোনের মধ্যে কার সংযোজিত্র বেশি হয়। আর সংযোজিত্র বেশি হলেই দেখব তাদের বন্ডটা কিন্তু উইক হয়ে পড়বে, তাই না? এই যে যত বেশি সংযোজিত্র হবে তত কিন্তু উইক হয়ে পড়বে। তাহলে এই ফ্যাজান্স রুলের সাহায্যে আমরা কী জানবো? আমরা কী কী জানতে পারি? প্রথমে ধরো গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক সংক্ষেপে আমরা এমপি দেবো, এমপি ফর এম ফর মেল্টিং, পি ফর পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট আমরা জানতে পারি। ধরো সাপোজ ধরো আমি এখানে বললাম যে ধরো লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, এই চারটি আয়নিক কম্পাউন্ড আছে। এই চারটি আয়নিক কম্পাউন্ডের মধ্যে গলনাঙ্ক কার বেশি? দেখো এই চারটে আয়নিক কম্পাউন্ডের মধ্যে দেখো ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, চারটে অ্যানন রয়েছে, চারটে অ্যানন ডিফারেন্ট। প্রত্যেকটা অ্যাননের ক্ষেত্রে একই চার্জ রয়েছে, অর্থাৎ M- চার্জ, Cl- চার্জ, Br- চার্জ, I- চার্জ, একই চার্জ, কিন্তু সাইজটা ডিফারেন্ট। তো অ্যাননের সাইজ কিন্তু এখানে লার্জ। তাহলে অ্যানন সাইজ লার্জ হলে, অ্যাননের সাইজ যখন লার্জ হবে, বাইরে যে ইলেকট্রন ডেন্সিটি আছে সেই ইলেকট্রন ডেন্সিটিকে ক্যাটন ধরে রাখতে পারবে না। তার মানে যেহেতু ক্যাটন ধরে ওই অ্যানন ধরে রাখতে পারবে না, তাহলে ক্যাটন কী করবে? বাইরের যে ইলেকট্রন ডেন্সিটি আছে সেই ইলেকট্রন ডেন্সিটিকে টানবে। টানলে আমরা দেখব কি যে এখানে সমযোজী চরিত্র বেশি। তাহলে এখানে সমচরিত্র যেহেতু বেশি, তাহলে উইক বন্ড, রাইট? আর উইক বন্ড হলে কম পরিমাণ তাপ দিলেই বন্ডটা ভেঙে যাবে। আর কম তাপ মানে কম শক্তি, তার মানে মেল্টিং পয়েন্ট কম হবে। তাহলে এখানে মেল্টিং পয়েন্ট কম হবে, কারণ কম পরিমাণ শক্তি দিলেই বন্ডটা ভেঙে যাবে। কারণ আয়নিক বন্ডের মধ্যে সঞ্চয়িত্র যত বেশি হবে, বন্ডটা উইক হয়ে যাবে। আর উইক হয়ে গেলে সেখানে কম পরিমাণ তাপ দিলেই ওই বন্ডটা ভেঙে যাবে। আর এখানে দেখো যেহেতু ফ্লোরাইড আছে, ফ্লোরাইডকে বেশি করে টানতে পারবে না, কারণ সাইজ ছোট আছে। ওই অ্যাননের ক্ষেত্রে নিউক্লিয়াস, বাইরে কক্ষে যে ইলেকট্রন ডেন্সিটি আছে তীব্রভাবে আকর্ষণ করে থাকবে। আর তীব্রভাবে আকর্ষণ করে থাকলে তখন দেখব তাদের মধ্যে আয়নিক ক্যারেক্টার বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার কম। তাহলে এখানে দেখব মেল্টিং পয়েন্ট বেশি, কারণ এই আয়নিক বন্ডকে ভাঙতে বেশি শক্তি লাগে। কারণ আমরা জেনেছি যে আয়নিক বন্ডকে ভাঙতে বেশি শক্তি লাগে কোভ্যালেন্ট বন্ডের তুলনায়। তাহলে এখানে মেল্টিং পয়েন্ট বেশি হবে লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড এবং লিথিয়াম আয়োডাইড। তাহলে এইভাবে আমরা বিচার করব। বা ধরো আমরা বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনশিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দেখো বেরিলিয়াম বেশি করে ইলেকট্রন ডেন্সিটি টানবে। কেন টানবে? না সাইজটা ছোটো, রাইট? বেরিলিয়াম, কারণ সিএল তো প্রত্যেকের ক্ষেত্রে কমন, আর ক্যাটনটা ডিফার করছে। দেখো তাহলে ক্যাটন যদি ডিফার করে, তাহলে ক্যাটনের সাইজ ছোটো এখানটায়, আর চার্জ প্রত্যেকে একই, প্রত্যেকে +2 চার্জ, কিন্তু সাইজ ছোটো বলে এখানে বেশি করে এই ইলেকট্রন ডেন্সিটিকে টানলে তাদের মধ্যে সমযোজিত্র বেশি হবে। আর সমযোজিত্র বেশি হলে এখানে যেহেতু সমযোজী চরিত্র বেশি, তাহলে এটা উইক বন্ড হলে মেল্টিং পয়েন্ট কমে যাবে, রাইট? তাহলে মেল্টিং পয়েন্ট বেশি হবে, এইরকম অর্ডারে আসবে। তাহলে মেল্টিং পয়েন্ট এরকম অর্ডারে আসবে। তাহলে মেল্টিং পয়েন্ট কিন্তু জানা যাবে আমরা ওই ফ্যাজান্স রুলের সাহায্যে। আর কি জানা যায়? জলের দাব্রতা।
কোনো আয়নিক কম্পাউন্ড জলে দাব্য কি না সেটা জানা যাবে কিভাবে? ধরো সিলভার ফ্লোরাইড আছে, সিলভার ক্লোরাইড আছে, সিলভার ব্রোমাইড আছে, সিলভার আয়োডাইড। কেমন? তাহলে আমরা জানি কি যে আয়নিক কম্পাউন্ড বেশি দাব্য হয় কোভ্যালেন্ট কম্পাউন্ডের তুলনায়, মানে আয়নের যৌগটা বেশি দাব্য সমযোজী যৌগের তুলনায়। ওকে, তাহলে আয়নিক যৌগটা কোনটা বেশি? দেখো এখানে সিলভার প্রত্যেকটা কমন, শুধু সাইজে পার্থক্য রয়েছে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এরকম সাইজে পার্থক্য আছে এবং প্রত্যেকটা নেগেটিভ চার্জ একই আছে, কিন্তু আয়ের সাইজটা অনেকটা লার্জ। আয়ের সাইজ যেহেতু লার্জ, তাহলে বেশি করে আয়ের নেগেটিভ চার্জকে সিলভার প্লাস বেশি করে টানবে, তাহলে সিলভার প্লাস এবং আই মাইনাসের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে এখানে সমযোজী চরিত্র বেশি, সমযোজী চরিত্র বেশি, তার মানে সমচরিত্র বেশি। আর এখানে কী হবে? আয়নিক চরিত্র বেশি, সমচরিত্র কম, তাহলে আয়নিক চরিত্র বেশি হবে, আয়নিক চরিত্র বেশি। ওকে, তাহলে আয়নিক চরিত্র যখন বেশি হবে তখন জলের দ্রাব্যতা বেশি, কারণ জলের দ্রাব্যতা আয়নিক বেশি হয়, তারপরে কোভ্যালেন্ট। তো তাহলে সিলভার ফ্লোরাইডের ক্ষেত্রে জলের দ্রাব্যতা বেশি হবে, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। এইভাবে জলের দ্রাব্যতা কিন্তু আমরা বিচার করতে পারি। আর কি জানতে পারবো? থার্মাল স্টেবিলিটি। নাম্বার 3, থার্মাল স্টেবিলিটি। স্টেবিলিটি কেমন? থার্মাল স্টেবিলিটি জানতে পারি, অর্থাৎ থার্মাল স্টেবিলিটি মানে তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব মানে তাপ দিব অথচ ভাঙবে না, তার স্থায়িত্ব বজায় থাকবে, সেটাকে আমরা তাপীয় স্থায়িত্ব বলবো। তাহলে কাদের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব বেশি হয়? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, মানে যাদের ক্ষেত্রে আয়নিক বন্ড বেশি থাকবে তাদের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব বেশি হবে কোভ্যালেন্ট বন্ডের তুলনায়। কোভ্যালেন্ট বন্ড, ওকে, আয়নিক বন্ডে তাপীয় স্থায়িত্ব বেশি হবে কোভ্যালেন্ট বন্ডের তুলনায়। তো ধরো বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট আর বেরিয়াম কার্বনেট আছে, এদের তাপীয় স্থায়িত্ব কার বেশি? তাই দেখো কার্বনেট কিন্তু লার্জ সাইজ, রাইট, কার্বনেট লার্জ সাইজ আছে, আর বেরিলিয়ামের সাইজ ছোট, ধীরে ধীরে সাইজটা বৃদ্ধি পাচ্ছে, আর প্রত্যেকটা ক্যাটায়নের ক্ষেত্রে 2+ চার্জ। তার মানে এই বেরিলিয়াম কী করবে? এর যে নেগেটিভ চার্জ রয়েছে বা ইলেকট্রনের চার্জ রয়েছে সেই ইলেকট্রন চার্জকে বেশি করে টানবে, টানলে বেরিলিয়ামের সঙ্গে আর কার্বনের সঙ্গে সময় চরিত্র বেশি হবে, তাহলে এখানে সমযোজী চরিত্র বেশি, চরিত্র বেশি, রাইট। আর এখানে দেখব বেরিয়াম কার্বনের ক্ষেত্রে আয়নিক বন্ড বা আয়নিক ক্যারেক্টার বা আয়নিক বন্ড বেশি হয়। তাহলে যেহেতু আয়নিক বন্ড বেশি, তাহলে এই বেরিয়াম কার্বনেটকে ভাঙতে অনেক বেশি শক্তি লাগবে, তার মানে তাপীয় স্থায়িত্ব পাওয়া যাবে, অর্থাৎ আয়নিক বন্ডগুলো বেশি তাপীয় স্থায়িত্ব হয়। ওকে, আর কি জানা যাবে? আর জানা যাবে স্থায়িত্ব, কোনো মলিকুল বা কম্পাউন্ডের স্থায়িত্ব জানা যায় কিভাবে? ধরো Fe(I3) আনস্টেবল, অথচ FeCl3 বা FeF3 স্টেবল। এটা স্টেবল কিন্তু এটা আনস্টেবল, বা এই ধরনের কম্পাউন্ডগুলো এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। কিভাবে এক্সিস্ট করবে না? কেন করবে না? কারণ দেখো আয়রনের এখানে 3+ চার্জ রয়েছে আর I- রয়েছে, এবার 3+ চার্জ I- ইলেকট্রনকে টানবে, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন টানে তখন কী হবে? এর চার্জটা কমবে, রাইট, চার্জ কমে হয়ে যাবে আয়রনের 2+ চার্জ হয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো? কেন হলো না, এখানে আয়রন 3+ আয়োডাইডের নেগেটিভ চার্জকে টেনে ফেলে, বেশি করে টানছে, আর টানলে দেখব যে এর চার্জটা কমে যায়, 3+ থেকে 2+ হয়ে যায়। যখনই 2+ হবে তাহলে Fe(I3)টা কনভার্ট হয়ে যাচ্ছে Fe(I2) এবং আয়োডিন উৎপন্ন করবে, রাইট। তো সেই কারণে স্টেবিলিটি নয়। আর এখানে কেন স্টেবল? কারণ দেখো এখানে আয়রন 3+ আর ফ্লোরাইড মাইনাস আছে, কিন্তু ফ্লোরাইডের সাইজটা ছোটো, ছোটো হওয়ার জন্য ওই ছোটো অ্যাননের ক্ষেত্রে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন ক্লাউডকে বেশি করে টানতে পারবে না।
কেন টানতে পারবে না? কারণ অ্যানোনের সাইজটা ছোটো হওয়ার জন্য অ্যানোনের নিউক্লিয়াস বাইরে যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে ওই ইলেকট্রনসকে তীব্র করে আকর্ষণ করে থাকে। যখন এই তীব্রভাবে আকর্ষণ করে থাকবে তখন কী হয়, এই 3+ চার্জ দিয়ে এই মাইনাসকে টানতে পারবে না। যখনই টানতে পারবে না তখন চার্জটা কি 3+ চার্জ থেকে দেবে, তার মধ্যে স্ট্রং ল্যাটিস এনার্জি তৈরি হবে, সেই জন্য এটা স্টেবল। আবার ধরো আমরা বলতে পারি PbI4 আনস্টেবল। কেন না, Pb4+ থাকবে, I- থাকবে, তাহলে I- থেকে আসতে ইলেকট্রনের সিটি টানবে, টানলে কী হবে, Pb2+ তৈরি হবে। তার মানে আমাদের PbI4 থাকলে সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে PbI2 তৈরি হবে আর আয়োডিন উৎপন্ন করবে, রাইট? তাহলে এইভাবে আমরা দেখব যে Cu(I2) কিন্তু আনস্টেবল, কারণ Cu2+ আছে, I- আছে, I- থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কারণ সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, গ্রহণ করলে Cu+1 এবং +1 তৈরি হবে, তাহলে Cu(I) তৈরি হবে আর আয়োডিন উৎপন্ন করবে। তাহলে এইভাবে দেখব হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে কখনো I- থাকতে পারবে না, হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে কখনো I- থাকতে পারবে না, কারণ I- থাকলে I- এর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে রিডিউস হয়ে যাবে। এই কারণে হাইয়েস্ট অক্সিজেন স্টেটে I- জাতীয় কোনো আয়নিক কম্পাউন্ড ভেরি আনস্টেবল, অর্থাৎ ডাজ নট এক্সিস্ট ইন নেচার। ওকে, আর জানতে পারবো যে এই আয়নিক কম্পাউন্ডগুলো কেন কালার দেখা যায়। এই কালার আমরা জানতে পারবো, কালার দেখার একটাই কারণ হচ্ছে ইলেকট্রন ট্রানজিশন। ধরো সিলভার ব্রোমাইড ইয়েলো কালার হয়, কেন হয়? সিলভার আয়রাইড কিন্তু ইয়েলো কালার দেখা যায়, তো কেন দেখাবে? তার কারণ দেখো, সিলভার আয়রাইডের মধ্যে কোভ্যালেন্ট বন্ড বেশি হয়, তাহলে এই সিলভার পজিটিভ চার্জ I-, যেহেতু কোভ্যালেন্ট বন্ড বেশি আছে তাহলে এখানে দেখবো অল্প পরিমাণ শক্তি গ্রহণ করে ইলেকট্রনের চার্জটা এই I- থেকে সিলভার প্লাসে যেতে পারে, কারণ ইলেকট্রনের চার্জ কি সবসময় নেগেটিভ থেকে পজিটিভ দিকে আসবে, তাহলে এই যে নেগেটিভ চার্জ পজিটিভ দিকে আসছে, তাহলে এখানে এই যে চার্জটা ট্রান্সফার করব নেগেটিভ থেকে পজিটিভ, এর জন্য খুব অল্প পরিমাণে শক্তির প্রয়োজন, কারণ এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড রয়েছে, বেশি করে ইলেকট্রন টানতে পারবে সিলভার প্লাস, কারণ আয়ের সাইজটা অনেকটাই লার্জ হওয়ার জন্য সহজে ইলেকট্রন সিলভার প্লাসে যাবে, আর সহজে যেহেতু ইলেকট্রন সিলভার প্লাসে যাচ্ছে তখন দেখব অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই ইলেকট্রন ট্রানজিশন সম্ভব। এর ফলে কী হয়, আমরা কিন্তু কালার দেখি, কিন্তু দেখব সিলভার ফ্লোরাইডের ক্ষেত্রে আমরা কালার দেখতে পাবো না। কেন দেখতে পারবো না? কারণ এখানে ফ্লোরাইডের সাইজটা অনেক ছোটো হয়, আর ছোটো হওয়ার জন্য বাইরে যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে সেই ইলেকট্রন ডেন্সিটিটা যদি আমরা ট্রান্সফার করি কাকে, ক্যাটনকে, তাহলে এখান থেকে ট্রান্সফার করার জন্য আমাকে হাই এনার্জি প্রয়োগ করতে হবে, অর্থাৎ হাই এনার্জি প্রয়োগ করতে হবে। যখনই আমরা হাই এনার্জি প্রয়োগ করব তখন অ্যানোনের চার্জটা ক্যাটনের দিকে চলে আসবে, তাহলে এই হাই এনার্জি প্রয়োগ করার ফলে আমরা দেখব ভিজিবল রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তো দেখতে পাচ্ছি না, তার মানে এটা কিন্তু কালারলেস হয়ে যাবে। তাহলে দেখব যত কম এনার্জি প্রয়োগ করে ইলেকট্রন ট্রান্সফার করা যাবে ততই কিন্তু আমাদের কালার দেখব, আর যত বেশি হাই এনার্জি প্রয়োগ করলে আমরা ইলেকট্রন ট্রানজিশন করব ততই কিন্তু আমরা কালার দেখতে পাবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।